সুশান্ত ঘোষ কসবার হর্তাকর্তা বিধাতা। তৃণমূল আমলে ক্রমশ তার দাপট বেড়েছে, আর সুশান্ত শাসনে রীতিমতো কাঁপত কসবা। আর এই সুশান্ত এবার পুরী থেকে পুলিশের জালে, আর 28শে জুন পর্যন্ত সুশান্তর পুলিশ হেফাজত। আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে, তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে পারি। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। তা আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব। তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। সুশান্ত ঘোষ কলকাতার কসবা এলাকার হর্তাকর্তা বিধাতা। তিনি নাকি কসবার যুব সমাজের আইকন। তিনি আদি তৃণমূল, রাজ্যে তখনও তৃণমূল আসেনি। তার আগেই কসবা এলাকায় শুরু হয়ে গিয়েছিল দাদার দাপট। পুজো থেকে পিঠে পার্বণ, রাজনীতি থেকে সংস্কৃতি, কসবায় সবই চলত তাঁর ইশারায়। যুব কংগ্রেস থেকে উত্থান সুশান্ত ঘোষের। তৃণমূল প্রতিষ্ঠার পর হাত ছাড়েন তিনি। 2009 লোকসভা ভোটে ভালো ফল করে তৃণমূল, সে সময় থেকে শুরু হয় তার দাপট। 2010 থেকে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর। 2021-এ 108 নম্বর ওয়ার্ডে জেতেন তিনি, 12 নম্বর বড়র চেয়ারম্যান পদও পান। ক্ষমতা বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দাপট। দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। তৃণমূলের তাবড় নেতাদেরও নাকি কেয়ার করতেন না তিনি। তৃণমূলের 15 বছরে সুশান্তর শাসন দেখেছে কলকাতা। কসবায় নাকি তাকে তোলা না দিলে ইট পর্যন্ত পাতা যেত না। ভ্যান চালক, দোকানদার কেউই সুশান্তর তোলাবাজি থেকে রেহাই পাননি। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ীদের থেকে নিয়মিত তোলা তুলতেন সুশান্ত। তৃণমূল আমলে কোটি কোটি টাকা তুলেছেন তিনি। দোকান পিছু লক্ষাধিক টাকা নিতেন সুশান্ত ঘোষ। দোকান তৈরিতে স্কোয়ার ফুট অনুযায়ী টাকা আদায় করতেন। রিক্সা চালক, ভ্যান চালকদেরও তাকে টাকা দিতে হতো। এভাবেই ক্রমশ দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো ভ্যানওয়ালা, কোনো চাওয়ালা ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবা 2 ছেলে হলে কিছু হবে না, একটাই দোকান পাবে তোমরা। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি। লাস্ট ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ। উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। সুশান্ত রোষে পড়েছিলেন, হুমকি মারধরে বন্ধ করতে হয় ব্যবসা, এমনটাই অভিযোগ এক ব্যবসায়ীর। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। তা আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব। তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। পিস্তল তো ওপেন আমার দিকে করেছিল, শুধু বাজারের সামনে বহুত লোক দাঁড়িয়ে গেছিল বলে তাই। আমি ওদিনকে ওখানেই আমাকে মেরে দিতে পুরো। আমাকে নানান রকম ধমকি, আমার বাড়ির জলের লাইন কেটে দিয়ে যাবে, আমার কারেন্টের লাইন কেটে দিয়ে যাবে, আমার বাড়ির সামনে নোংরার ভ্যাট ফেলে দিয়ে যাবে। লিপিকা মান্না, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সুশান্ত ঘোষের রোষানলে পড়েন তিনিও। সুশান্তর শাসনে ছাড় পাননি স্বয়ং তৃণমূল কাউন্সিলরই। এতটাই প্রভাব ছিল সুশান্ত। অন্যায় যদি করতো না করে থাকতো তাহলে লুকে বেড়ালো কেন? আমার বড় চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল। তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি। যে কোনো অনুষ্ঠান করতো উনি লক্ষ লক্ষ টাকা আমি শুনেছি মানুষের থেকে নিত। বাপি দেব, কসবার দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তিনিও সুশান্তর শাসনের শিকার। বিল্ডিং হচ্ছে একটার পর একটা, আমি সেটা নিয়ে প্রতিবাদ করলাম যে কি ব্যাপার এই বিল্ডিংগুলো হচ্ছে।
নিজে আমাকে জিজ্ঞেস করলো কী রে ওটা হচ্ছে, আমি বললাম সোনা বাপু করছে, ওদের কাছে বদনাম তো হচ্ছে আমার। রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে দিল, আমি যেখানে আড্ডা দিই গার্ডেন কমিটি, বলে আমার যে বন্ধু বান্ধব তাদেরকে বলে দিল বাপি যদি এখানে আসে তোদেরকে অ্যারেস্ট করবে। পালা বদলে ক্ষমতা গেছে, বড় চেয়ারম্যানের পদ ছাড়েন সুশান্ত ঘোষ। এরপরেই 3 কোটি টাকা হাতানোর অভিযোগে আনন্দপুর থানায় দ্বারস্থ হয়েছিলেন 108 নম্বর ওয়ার্ডের হকার্স কমিটির কয়েকজন। সেই অভিযোগ জমা পড়তেই গা ঢাকা দিয়েছিলেন সুশান্ত, যদিও শেষ রক্ষা হলো না। সারা জীবন শুধু টাকাই খাবে, জেলের ভাত খাবে না, এটা কখনো হয়? আমার কাছে কোনো অভিযোগই নেই। আপনি জাভেদ খানকে জিজ্ঞাসা করুন, অভিযোগ করবে। সবচেয়ে বেশি অভিযোগ তো দলের লোকেদের ওর বিরুদ্ধে, গুলি করতে যাচ্ছে। মোস্ট হ্যাপেনিং কাউন্সিলর অফ কলকাতা। নিউজ 18 বাংলা। ভয় পাচ্ছেন, এভাবেই ভয় পাচ্ছেন অরূপ বিশ্বাস। কিসে? ডিমে ডিমাতঙ্ক হয়ে গিয়েছে। কেন? কারণ আলিপুর কোর্ট চত্বরে আজ তো ডিম খেতে হলো অরূপ বিশ্বাসকে। অনেক চেষ্টা করেও রেহাই পেলেন না। এদিন দুপুরে আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যান অরূপ। খবর চাউর হতেই ভিড় বাড়তে থাকে। পুলিশ পৌঁছানোর আগে পর্যন্ত আইনজীবীর ঘরে আলো নিভিয়ে অপেক্ষা। বাইরে ডিম হাতে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপকে লক্ষ্য করে ঠিক এভাবে ডিম ছোড়া হয়। এভাবেই ভেতরে নিজেকে আটকে রাখেন, ঘরবন্দি করে রাখেন অরূপ বিশ্বাস। কারণ বাইরে গেলেই তো ডিম খাবে। হ্যালো হ্যালো ভেতরে জানলা বন্ধ করে তিনি বসে রইলেন সেরেস্তায়। আর তারপর বাইরে চলল বিক্ষোভ। এভাবেই জানলার বাইরে আইনজীবীদের বিক্ষোভ, সাধারণ মানুষের বিক্ষোভ। ভাঙেনি, খুলে দিচ্ছি, কোনো ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি। চোরটাকে বের করো, চোরটাকে বের করো, চোরটাকে। আমরা গোপাল স্যারকে কোনো কিছু করি না। এটা খোলা আছে, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো। গোপাল তোমরা নিজে চোরকে হাওলা করে দাও। চোরকে বের করো, চোরকে এখানে আলিপুরের শেল্টার দেবো না, চোরকে আলিপুরের শেল্টার দেওয়া যাবে না। ওকে বের করো, চোরকে বের করো। ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল। পুলিশ এজেন্ট যখন বলেছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষকে বের করবে। ওকে বের করা, আজকে নাক ঘষণা কাকে বলে দেখাবো। আইচো আইচো মন্ত্রী ওরা কিচ্ছু না, লোকের টাকা চুরি করে থাকবে কেন? একজন কয়েদিকে বের করো। পুলিশ কোথাও আছে? মেসু কাণ্ডে সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। থানা থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের প্রশ্ন থেকে বাঁচতে কলকাতার রাস্তায় অরূপের চরকি পা। প্রায় 35 কিলোমিটার ঘুরে আলিপুরে কোর্টে ঢোকেন অরূপদা। অরূপদা, একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লোকাচ্ছেন নাকি? অরূপদা, কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, অরূপদা, আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে। বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে লোকানো, মুখ লোকানোর জন্য। আপনি কোথাও 22 তারিখ ডেকেছে অরূপদা। এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লোকানোর চেষ্টা? আপনি সহযোগিতা করবেন? অবশ্যই।
আর বলা হচ্ছে আবার কেন ভাই তোমাদের হবে না, এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। তাহলে শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে, এটা বলুন না। 22,000 বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন, তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ। এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ, আর এগুলো বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। তিনবার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল? একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে চিঠি। উত্তরে উদয়ন, দক্ষিণে অরূপ। এবার প্রাক্তন গৃহমন্ত্রীকেই ডিম। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছেন নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ খেলাটা এরা শুরু করেছিল। মানুষ এতটাই রেগে আছে, মানুষের মনের মধ্যে এতটা ক্ষোভ, মানুষের মনের মধ্যে এতটা রাগ চেপে বেশি, যে আজকে তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। উদয়ন গুহর মতন লোক, যিনি গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি তখন বিরোধী দলনেতা ছিলেন। 2 বছর সেই মহিলাকে এমসে রেখে ট্রিটমেন্ট করে মা এবং সন্তান দুজনকে সুস্থ করেছে। তাহলে এই ধরনের যারা অপকর্ম করেছে, কোনো থানায় সেই মহিলার কেস গ্রহণ করা হয়নি। আজকে এই অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের মতন এই ধরনের একটা মেজাগার ক্রীড়া জগতে এটা একটা কালো অধ্যায়। কিভাবে মাঠে দাঁড়িয়ে মেসিকে উত্ত্যক্ত করেছে, বারবার তাকে স্পর্শ করেছে। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি করে একটা অন্ধকার জগতের দিকে এই অরূপ স্বরূপ 2 ভাই মিলে ধাবিত করছে। নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করতে হতো, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসে এই স্বরূপ বা এই ধরনের উদয়ন, এদের বিরুদ্ধে আজকে মানুষ মুখ খুলেছে।